আমাদের সাথে এখানে এই প্রেস ব্রিফিং এ আসা। আপনারা জানেন যে গত 21 তারিখে আমাদের ট্রাফিক লালবাগ বিভাগের কনস্টেবল মতিয়ার রহমান তার উপরে একজন ব্যক্তি স্টাম্প নিয়ে আপনার গুরুতর হলো হত্যার উদ্দেশ্যে আঘাত করে। তো এই ঘটনা সম্পর্কে আমরা যেটা জানতে পারি, মূলত 20 তারিখে আপনার এই ধরনের ঘটনা ঘটেছে সে হলো সিটি কর্পোরেশনের যে ময়লা সংগ্রহকারী যে ভ্যানগুলো আছে সেটা নিয়ে কাজ করে, ময়লা সংগ্রহ করে। তো এই ময়লার গাড়ি নিয়ে সে সেকশন বেরিবাদের যে সেকশনটা সেখান দিয়ে উল্টা যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত আমাদের ট্রাফিক কনস্টেবল মতিয়ার রহমান তাকে উল্টা যাওয়ার জন্য, বিরত করার জন্য তাকে অনুরোধ করলে সে মতিয়ার রহমানকে চার্জ করে এবং তাদের মধ্যে একটু বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে অবশ্য তাদের মধ্যে অন্য কনস্টেবল আমাদের মোজাফফর এবং মতিয়ার মিলে একে অপরে মিলেমিশে ঘটনাটা ওখানেই শেষ করে যার যার কর্তব্য শুরু করে। কিন্তু এই যে আমাদের অপরাধী, তার ভিতরে একটা পশুত্ব রয়ে যায়, হিংস্রতা রয়ে যায়। সে তখন বাসায় চলে যেয়ে এই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে কিভাবে সে প্রতিশোধ নিবে বলে সে প্রতিশোধ মরিয়া হয়ে ওঠে এবং সে প্ল্যান করে যে তাকে আমাদের পুলিশ কনস্টেবলের উপরে সে আঘাত করবে। তারই পরিপ্রেক্ষিতে 21 তারিখে অনুমান 1টা থেকে 1:30টার দিকে হলো আপনার থাকে ভাগলপুরে, আমাদের লালবাগ থানা এলাকার মধ্যে। ওখান থেকে তার বাসায় রাখা একটা নতুন স্টাম্প নিয়ে সে রওনা করে যে জায়গায় আমাদের পুলিশ কনস্টেবল মতিয়ার রহমান ডিউটি পালন করতেছিল, সেকশন বেরিবাদের ওখানে, ওই যে দুরানি ব্রিজের মুখে। তো ওখানে যাওয়ার পরে সে আধা ঘন্টা ধরে আমাদের কনস্টেবল মতিয়ারকে এসে অবজার্ভ করতে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে। কনস্টেবল মতিয়া তার ডিউটি পালনের এক পর্যায়ে ওই ব্রিজের মুখেই ভ্রাম্যমাণ একটা পানের দোকানে একটা পান খাওয়ার জন্য যেতে চায়। এই সুযোগে সে অতর্কিতভাবে আমাদের মতিয়ার রহমানের মাথায় ওই স্টাম্পটা দিয়ে, স্টাম্পটা আপনারা দেখছেন, সজোরে আঘাত করে ওখান থেকে রনি মার্কেটের দিকে ওই ব্রিজের উপর দিয়ে পালিয়ে যায়। তো আমরা ঘটনাটা জানার সাথে সাথে এটা কে করছে বা কেন করছে বা কি উদ্দেশ্যে করছে, আপনারা জানেন যে এখন বিভিন্ন বিষয় বিভিন্ন দিকে ঘটতেছে। তো আমাদের পুলিশ সদস্যের উপরে এই ধরনের গুরুতর আঘাত কেন করা হয়েছে আমরা তদন্তে নামি এবং এক পর্যায়ে আমরা পিও থেকে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রমাণ, বিভিন্ন সিসি ফুটেজ এবং 20 তারিখে যে ঘটনা সেগুলো থেকে আমরা তদন্ত নামি এবং জানতে পারি যে এটা সূত্রপাত মূলত ওই যে ময়লার গাড়ি উল্টা যাওয়া নিয়ে। তো সেক্ষেত্রে আমরা খুঁজতে থাকি এই ব্যক্তিটা কে যে আমাদের পুলিশ সদস্যের উপরে এমন গুরুতর আঘাত করলো, এমন আঘাত যে তাকে 8টা সেলাই দিতে হয়। প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, এরপরে আমাদের রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নিউরো সায়েন্স হসপিটালে নেওয়া হয়। তো জীবন মৃত্যু সন্ধিক্ষণে এই আমাদের যখন পুলিশ সদস্য, তখন আমি সহ আমার টোটাল টিম লালবাগ ডিভিশনের আমার এডিসি, এসি, ওসি সহ এবং অন্যান্য এসআই, ইন্সপেক্টর অপারেশন দিয়ে আমরা যারা এই কাজের সাথে জড়িত, অর্থাৎ ময়লা সংগ্রহের কাজ যারা করে, যারা এদেরকে নিয়োগ দেয়, যারা এদেরকে সুপারভাইজ করে, 300 থেকে 350 যারা এই ময়লা সংগ্রহের কাজে, সবাইকে আমরা নিয়ে আসি এবং টিআই প্যারেডের মতো আমরা প্রত্যক্ষদর্শীদেরকে হলো চেনা বা আইডেন্টি করার চেষ্টা করি। এদের নিয়োগের ক্ষেত্রে সেই ধরনের কোনো ডকুমেন্টস রক্ষা করা হয় না, যে তাদের নাম, রেজিস্টার, এগুলো। তো সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে এই 300 350 আসলো আমাদের সঙ্গে, তাহলে কে আসলো না, কে গড় হাজির আছে। অপরাধ যে করছে সে তো নিশ্চয়ই আর হাজির হবে না। তো এক পর্যায়ে আমরা জানতে পারি যে ইসমাইল হোসেন জীবন নামে একটা ছেলে এই ঘটনার পর থেকে সে আর কাজে আসে নাই। পরে খোঁজ খবর নিয়ে আমরা তার বাবার সন্ধান পাই ভাগলপুরে, দুলুমিয়া। সে এসে তখন বলে যে হ্যাঁ, আমার ছেলে, ওর নাম ইসমাইল হোসেন জীবন, ও এসে আমাকে বলছিল যে এই দিন এমন একটা ঘটনা ঘটছে। তারপরেই সে এই ঘটনা ঘটছে এবং সে শনিবারে তাদের যে শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ি রংপুরের গঙ্গাচড়া, সেখানে পালিয়ে যায়। পরবর্তীতে এটা জানার পরে এবং সিসি ফুটেজে আমরা এটা প্রমাণ পাওয়ার পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা রংপুর গঙ্গাচড়া পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে আনতে সমর্থ হই গতকাল, এবং সে আমাদের কাছে সমস্ত ঘটনা স্বীকার করছে যে মূলত এই 21-20 তারিখে যে ট্রাফিক কনস্টেবলের সাথে তার বাদানুবাদ হয়, সেখান থেকে তার মধ্যে রাগ, ক্ষোভ জন্ম নেয় এবং প্রতিশোধ নিতে সে একাই এই স্টাম্প নিয়ে এই ঘটনা ঘটায়। তো এখন সে আমাদের হেফাজতে আছে, আইনগত প্রক্রিয়াধীন আছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে
এবং তাকে হয়তো অধিকতর তদন্তের জন্য চাওয়া হবে অথবা 164 করার জন্য আবেদন করা হবে এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে আইনগত প্রক্রিয়াগুলো আছে সেগুলো সম্পন্ন করা হবে। ধন্যবাদ আপনাদেরকে। এই ধরনের পিসিপিআর আমরা পর্যন্ত আমরা পাই নাই, তবে তার ভিতরের থেকে এবং তার যে অবয়ব বা এটা তার মধ্যে এই ধরনের একটা দ্রোহের একটা বিষয় বা এই ধরনের অপরাধের একটা প্রবণতা, অ্যাগ্রেসিভ এই বিষয়টা হলো প্রতিফলিত হয় আর কি। শিক্ষা দেওয়া বলতে আসলে যেভাবে সহজ শিক্ষা দিতে চাইলে তো আসলে আপনার তার পিঠে মারতে পারতো বা পায়ে মারতে পারতো বা অন্য কিছুতে মারতো। এতটুকু সেন্স আছে যে স্টাম্পটা আপনারা দেখছেন নিশ্চয়, যে স্টাম্প দিয়ে মাথাতে মারলে এটা মৃত্যুই তার কারণ হতে পারে। তো সেখানে হত্যার উদ্দেশ্যেই সে মারছে বলে আমরা এটা মনে করি। এটা ওই যে বললাম, তার মধ্যে সে ভিতরে একটা পশুত্ব রয়ে গেছে। যদি স্বাভাবিকভাবে যদি তার মধ্যে বিবেক, মানবতা বোধ এবং স্বাভাবিকতা থাকতো তাহলে এই ধরনের ঘটনা তো ঘটার কথা না। তার ভিতরে একটা অপরাধ বোধ বা অপরাধীদের যে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য বা মনোজগতে যে ধরনের হলো তাদের চিন্তা ভাবনা থাকে, তো সে দেখা যাচ্ছে যে যদিও এর আগে পিসিপিআর নাই, কিন্তু তার ভিতরে অপরাধী হওয়ার জন্য, অপরাধ ঘটানোর জন্য যে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকার কথা, যে ধরনের তার আচরণ হওয়ার কথা, তার উপস্থিতিগুলো পাওয়া যায়। মাদক সেবন করতো কিনা আমরা সেটাও খোঁজখবর নিচ্ছি এবং আমরা সেটা প্রয়োজনে টেস্ট করব। মাদক সেবন যদি করে থাকে স্যাম্পল নিলে তো আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে ধরনের হলো আমরা আলামত পাবো। তো আমরা এই বিষয়গুলো আমাদের তদন্তের সবগুলো ডক্টর সহ অন্যান্য বিষয়গুলো আনবো। ধন্যবাদ। সে যে হামলা করেছে, স্টাম্পটা সংগ্রহ করতে নিজে কিনেছে কিনা বা পরবর্তীতে নিয়েছে কিনা, আর হচ্ছে যে সেই যে হামলাটার পেছনে আরো পরবর্তীতে সে এটা ঘটনার পরে তারে কেউ উৎসাহ দিচ্ছে কিনা বা কারোর সাথে পরামর্শে সেটা হামলাটা ঘটাইছে কিনা। আমরা এই বিষয়গুলো তদন্তের মধ্যে আছি এখনো। তো সে বলছে যে আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে এই ঘটনা ঘটানোর জন্য সে তার অন্য কোনো কাছের কারোর সাথে যোগাযোগ করছে কিনা, জানাইছে কিনা। প্রথমে সে দুইটা নাম বলছে যে তাদেরকে জানিয়েছে, কিন্তু তাদের পরিকল্পনায় এবং তাদের সহযোগিতায় এবং একই গ্রুপের সদস্য এমন ঘটনা ঘটেছে এখন পর্যন্ত স্বীকার করে নাই। সে বলছে যে একাই সে ঘটেছে। এবং স্টাম্পটার বিষয়ে সে বলল যে তার বাসায় এর আগেই 3টা স্টাম্প ছিল, তার মধ্যে 2টা আর নাই, এটাই ছিল। এটা নিয়ে হলো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোথা থেকে সংগ্রহ করছে, এটা তার বাসাতে ছিল বলে জানায়। তারপরেও আমরা আরো জানার চেষ্টা করছি যে আসলে বাসাতে ছিল নাকি নতুন করে সংগ্রহ করছে, বা প্রকৃত অর্থে ও একাই করলো নাকি সহযোগী আরো কেউ ছিল, এটা তদন্তাধীন আমাদের। মারামারি বা ওরকম কোনো ঘটনা ঘটছে কিনা, আর এই ক্ষোভের কারণটা কি মেইন হলো যে এই যে জীবন, আর কি কোনো স্থানীয় রাজনীতিতে কোনো প্রভাব বা কোনো রাজনীতিতে আছে? হ্যাঁ, না, আপনার পয়েন্টটা বুঝতে পারছি। এই ধরনের এখন পর্যন্ত তথ্য যেভাবে বলছেন ওই ধরনের আমরা এখনো পাই নাই। মূলত সে হলো আপনার গৌর শহীদ এলাকার যে 27 নম্বর কাউন্সিলর যে এলাকাটা, ওই গলিগুলোতে থেকে সে ময়লা সংগ্রহ করত এবং সে ছোট থেকে এই কাজ করে। এবং তার বাবা দুলু মিয়া, সে দুলু মিয়া কিন্তু এই ঘটনা জানার পরে কেন হলো সরকারি কর্মচারী অর্থাৎ পুলিশের সাথে সে এমন বাদানুবাদ করছে, তার বাবা তাকে কিন্তু বকাঝকাও করছে যে তুই কেন পুলিশের সাথে, উল্টা নিজেই গেছিস, আবার পুলিশের সাথে তুই এই ধরনের হলো আচরণ যেটা গ্রহণযোগ্য না, সেই ধরনের তুই ঘটনা ঘটিয়ে আসছিস। বাবাও কিন্তু বকাঝকা করছে। নাগরিক সেবার জন্য তো এটা হচ্ছে যারা খুব নাগরিকদের সেবা দিচ্ছে, বিশেষ করে ময়লা ময়লা যারা ক্যারি করে, প্রতিদিন সকাল বিকেল হচ্ছে বাসা থেকে ময়লা নিয়ে আসে, তাদের আমি মনে করি যে তাদের একটা ক্যাটাগরি এন্ট্রি করা দরকার। তো এই বিষয়ে আপনার কোনো
হ্যাঁ, না, জি, আপনি যথার্থই বলছেন। সমস্ত বিষয়গুলোই আমাদের ইনশিওর করতে হবে যে যে যেখানেই যে এমপ্লয়ি রাখতেছে, শুধু ভাড়াটিয়া না, অফিসের কর্মচারী হোক বা এই ধরনের সংস্থাগত যেখানেই হোক, যেখানেই কেউ কাউকে নিয়োগ দিচ্ছে সেখানকার ডাটাবেস তাদের যেমন রাখতে হবে, সাথে আমাদেরও রাখতে হবে এই দুইটার মধ্যে। তখন যেমন এখানে যদি ডাটাবেসটা আরো সমৃদ্ধ থাকতো তাহলে হয়তো আরো দ্রুততার সাথে আমরা বের করতে পারতাম। তো আমরা এই বিষয়গুলো নিয়েও আরো তৎপর হচ্ছি যাতে সবাই এই বিষয়গুলো নিশ্চিতভাবে রাখে, সেই বিষয়টাও আমরা নিশ্চিত করব। ধন্যবাদ। ধন্যবাদ।